ক্লাস ক্যাপসুলে সকলকে স্বাগত। আজকে আমরা মহুয়ার দেশের যে ক্লাস চলছে, অর্থাৎ যেখানে আমরা কবিতাটিকে আমরা আগের দিন আলোচনা করেছি বিভিন্নভাবে তোমাদেরকে সহজ করে তুলে ধরার মতো। আজকে সেই মহুয়ার দেশ থেকে আমরা বর্ণনাধর্মী বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। এখানে সবার আগে যেটা ইম্পর্টেন্ট আজকে প্রশ্ন হিসেবে আমরা যেটা যাব সেটা হচ্ছে কবিতার বিষয়বস্তুটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ব, যেটা আমরা এখান থেকে নোট প্রোভাইড করছি। তোমাদের যদি নোটগুলোকে প্রয়োজন পড়ে তো তোমরা টেলিগ্রাম চ্যানেল বর্ণিত এখানে উল্লেখ থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা থাকতে পারো। তাহলে ওখানে আমরা কিন্তু ক্লাসের শিডিউল আর অবশ্যই তার সঙ্গে নোটগুলো আমরা প্রোভাইড করব। তো চলো আমরা শুরু করি। আজকে প্রথম প্রশ্ন, বড় প্রশ্নে যাব আমরা। ক্লাস শুরু করছি বড় প্রশ্নের ক্লাস, যেখানে আমরা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন আছে, কি কবিতার বিষয়বস্তু আলোচনা করো। তো বিষয়বস্তু কীভাবে আলোচনা করব, আমরা পড়েছি টোটাল গল্পটা বা টোটাল কবিতাটি গল্পের আকারে, যেখানে আমরা দেখেছি যে শহর থেকে গ্রামের পথে অগ্রসর হচ্ছেন কবি এবং গ্রামের সৌন্দর্য বর্ণনা করেছেন, গ্রামকে ভালোভাবে এলাবোরেট করেছেন তিনি, গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্য গায়ে মেখেছেন, যেখান থেকে তিনি একটি নিশি যাপন করতেও রাজি হয়েছেন। কিন্তু সেই রাত্রিবেলায় কয়লা খনির একটা ভয়ঙ্কর আওয়াজ, সেই আওয়াজে তাকে কিন্তু বিব্রত করেছে। সেখানকার মানুষ যারা কয়লা খনি অঞ্চলে কাজ করে তাদের যে অবস্থা, নিদারুণ অবস্থা, সেই নিদারুণ অবস্থা কবিকে খুব আহত করেছে এবং তিনি শহরের সেই দুঃখ কষ্টকে পুরোপুরি ভুলতে পারলেন না। শহরের যে ধোঁয়ার যে বঙ্কিম নিঃশ্বাস, সেই ধোঁয়ায় ভর্তি সেই ব্যস্ততম শহরকে তিনি কিন্তু ভুলতে পারছেন না গ্রামে এসেও। তাহলে আমাদের এগুলো তো ছোট ছোট উক্তি বা ছোট ছোট আলোচনা বলতে পারো। আমরা কোশ্চেনে যাই, যেখানে আমরা উত্তরটাকে আমরা পুরোপুরি ডিকটেট করব। কি আছে দেখো, প্রথমে কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অংশবিশেষ মহুয়ার দেশ কবিতাটি কবি সমর সেনের প্রকৃতিপ্রেমের একটি নিদর্শন। আমরা সমর সেনকে যদি আলোচনা করি তো তিনি শহরের কবি, তিনি জনমানুষের কষ্ট দুঃখ দুর্দশা নিয়ে লেখা যে সমস্ত কবিতা সেই ধরনের কবি, তাকে আমরা বলতে পারি কল্লোলোত্তর যুগের কবি। কিন্তু তিনিও তার সুপ্ত প্রকৃতি প্রেম এখানে কিন্তু বর্ণনা করে ফেলেছেন মহুয়ার দেশ শীর্ষক কবিতায়। আমরা কবিতা তিনটে প্লট পাবো। প্রথম প্লটটা আমরা আলোচনা করবো এখন, যেখানে আছে শহুরে জীবনের প্রতি বিতৃষ্ণা, অর্থাৎ সেই শহুরে জীবনটাকে তিনি উপভোগ করতে এমন একটা টাইমে এসে গেছেন যখন সেখানে তার ঘৃণা জন্মে গেছে। আচ্ছা, জিনিসটাকে আমরা একটু লাইন বাই লাইন পড়ে ফেলি। কবিতায় কবি একঘেয়ে ব্যস্ত শহুরে জীবনের বর্ণনা প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করেছেন। সেখানে উঁচু উঁচু ইমারত, মানে ধরো বড় বড় বাড়ি, ব্যস্ততম জনবহুল রাস্তা ঘাট, অর্থাৎ যেখানেই দাঁড়াও সেখানে দেখবে বিভিন্ন লোকের সমাগম ঘটছে। তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলো, তাদের কাজকর্মের ক্ষেত্রে বলো, তারা কিন্তু সেখানে যায়। তো সেই জন্য শহর যেমন কলকাতা, যেমন মুম্বাই, তো এই শহরগুলো জনবহুল, সেখানে শিল্প আছে, কলকারখানা, মোটের ওপর বর্তমান প্রজন্মে কাঙ্ক্ষিত সকল উপাদান তথা আদব কায়দা সতত বিরাজমান। বর্তমান প্রজন্ম, এখনকার দিনে আমরা যারা আছি, তোমরা কয়েকজন স্টুডেন্ট আছো, যারা ক্লাসটা দেখছো, তারাও প্রত্যেকেই দেখো, আমরা কিন্তু একটা লাক্সারিস জীবনকে কিন্তু উপভোগ করতে চাই। আর সেটা আমাদের মানসচক্ষে এরকমভাবে এসে গেছে যে গ্রামের থেকে শহরে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো বেশি পাওয়া যায়, সেখানকার লাইফস্টাইলটা একটু অন্যরকম। তো সেই লাইফস্টাইলের কথা বলা হয়েছে আদব কায়দা, যেটা সতত বিরাজমান কোথায়, শহরের জীবনে। কবির কবিতাখানি এই যান্ত্রিকতা, এই ভণ্ডামি, প্রাণহীনতা, এসবের বিপরীতে একটি স্লোগান। অর্থাৎ শহরের মানুষ যান্ত্রিক যে চিন্তাভাবনা, অর্থাৎ যন্ত্র এখানে মানুষকে চালাচ্ছে, মানুষ যন্ত্রকে চালাচ্ছে না, এতটাই মানুষ অ্যাক্টিভ হয়ে গেছে কাজের প্রতি, তার যান্ত্রিকতা।
এখানে ভণ্ডামি দেখা যাচ্ছে, এখানে প্রাণহীনতা কবি খুঁজে পেয়েছেন। অর্থাৎ শহরে প্রাণ তিনি খুঁজে পাচ্ছেন না। মানে আমরা দু রকম তিন রকম কথা বলতে পারি। একরকম এখানকার মানুষের মানসিকতা খিটখিটে হয়ে যাচ্ছে, প্রাকৃতিক দূষণ হতে পারে তার কিছুটা কারণ। আবার এখানে গাছপালা নেই, অর্থাৎ আস্তে আস্তে গাছের সংখ্যা, প্রকৃতিকে যে সবুজায়ন করেছে সেই গাছকে বলছেন, কবি বলছেন এখানে মিস করছেন। তো এগুলো কি খারাপ দিক? তাই তার বিরুদ্ধে কবি কিন্তু একটা স্লোগান দিয়েছেন কবিতার মধ্যে। সূর্য বা চাঁদের উপস্থিতি কোনো প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে পরিগণিত হয় না। কেন? এখানে সূর্যকে তো উপভোগই করা যায় না। সূর্য একটা দিনের বেলা থেকে বীভৎস গরম, কিন্তু আকাশটাকে একটু কালচে লাগে। আমাদের এখানকার মতো বা যারা গ্রাম্য এলাকায় থাকি তারা জানি আকাশকে নীল যে রূপটা আমরা দেখতে পাই, সেই অতটা নীল আমরা আকাশকে খুঁজে পাই না কোথায়? শহরের ধোঁয়া ধূসরিত এলাকায়। সেখানে চাঁদের উপস্থিতিও কিছুটা মানে সরাসরি আমরা প্রত্যক্ষ করতে পারি না। কেন? এখানে রাত কিন্তু বিভিন্ন কৃত্রিম আলোয় ভরে গেছে, তাই সেখানে আকাশের চাঁদ মানুষের প্রত্যক্ষ করার সময় নেই, প্রত্যক্ষ করতে পারে না, যা খুশি বলতে পারো। এখানে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কবিতার লাইন তোমরা জানো নিশ্চয়ই, এটা কোটেশনে আছে সেই জন্যই। অর্থাৎ এখানে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, ধোঁয়ার কারণে মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়ার যে কষ্ট, সেটা কিন্তু শহরে আসে, শহরে সেটা দেখতে পাওয়া যায় শীতের দুঃস্বপ্নের মতো। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম শীতের দুঃস্বপ্ন বলতে শীতকালে আমরা শ্বাস প্রশ্বাস যারা নিচ্ছে, তো শীত মানুষকে কিন্তু আড়ষ্ট করে দেয়। মানুষ না, অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও সেটা প্রত্যক্ষ করি আমরা। সেটা হচ্ছে মানুষকে তারা সেই সমস্ত যে প্রাণী সকলও যারা শীতের দেখবে তাদেরকে আমরা লক্ষ্য করি, তাদের শীতটা যেন তাদের কাছে একটা পীড়াদায়ক। মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি হার্ট ব্লক হয়ে যায়, এটা ক্ষতি হয়। নাগরিক সভ্যতা মানুষের অগ্রগতির চূড়ান্ত দৃষ্টান্ত। অর্থাৎ মানুষ যে এগিয়ে যাচ্ছে, মানুষের যে আস্তে আস্তে বিজ্ঞানকে অবলম্বন করে বা মানুষ যে নিজের অগ্রগতির পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু তার যে নাগরিক সভ্যতার বিকাশ অর্থাৎ নগরের প্রতিষ্ঠা, এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ চাকা আবিষ্কার করার পর সে যদি নাই বা চললো, তাহলে তার গুরুত্ব কোথায়? তার সেই চাকার ব্যবহার কোথায় দেখা যায়? নগরে, শহরের দিকে বেশি। বড় বড় বিল্ডিং, মানুষ সেগুলো তো আগে ছিল না, মানুষ কৃত্রিম পদ্ধতিতে বানাচ্ছে। এই যত কৃত্রিমতা, যত মানুষের অগ্রগতি বিজ্ঞানকে কাজে লাগিয়ে, সেগুলো কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে নাগরিক সভ্যতা। কিন্তু শেষকালে একটা টুইস্ট আছে, আয়রনি আছে, কিন্তু তা গ্রামের শ্যামলতাকে আড়াল করতে পারে না। শ্যামলতা মানে সবুজের ভাগ, অর্থাৎ শস্য শ্যামলা। তো এই চিন্তাভাবনাটা, অর্থাৎ আমি যদি গ্রিন বা ক্রপ বা আমরা শস্যকে না পাই, তাহলে সেটা কি আমাদের পেটের যে খিদে সেটাকে মেটাতে পারবে? প্রথম প্রশ্ন, না। দ্বিতীয় হচ্ছে এই গ্রামে যে সবুজ ভাব, তা যে অক্সিজেন উৎপন্ন করে, তা শহরের মানুষকেও কিন্তু বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে। তাহলে এই শস্য শ্যামলার যে গুরুত্ব আছে, একটা গ্রামের গুরুত্ব আছে, সেটা কিন্তু আমাদেরকে মেনে নিতেই হবে। কবিও সেটা মেনে নিয়েছেন, তাই তো তিনি মহুয়া দেশের প্রতি অগ্রসর হয়েছেন। আমরা যদি সেকেন্ড পার্টে যাই, তাহলে কি দেখব? তিনি সেখানে গ্রামের রস আস্বাদন করছেন, অর্থাৎ গ্রাম্য সৌন্দর্যের রস আস্বাদন করছেন। সবুজের ডাক শুনতে পান কবি, আর তাই তার আগমন মহুয়ার দেশে। কবির ভাষায় মেঘমদির মহুয়ার দেশ। অনেক দূরে একটা গ্রামের খোঁজ পেয়েছেন, যেখানে গেলে একটা শান্তির একটা দিন অন্তত কাটিয়ে আসতে পারবেন শান্তিতে। পরবর্তীতে হয়তো তিনি আবারও যেতে চাইতেন। কেন? তিনি সেখানে সবুজের ডাক শুনতে পেয়েছেন। সবুজ কিসের প্রতীক? প্রাণের প্রতীক। আর প্রাণকে উজ্জীবিত করার জন্য সবুজের প্রয়োজন। আর কবি সেরকম একটি সবুজের ডাক শুনেছেন। কোথায়? সেটা হচ্ছে মহুয়ার দেশ। কবির ভাষায় মেঘমদির মহুয়ার দেশ, এটা আমরা কোটেশনে পেয়েছি, কবিতার লাইনে আছে। সেখানে যাওয়ার প্রাক্কালে কবির কলম যে চিত্র তুলে ধরেছে তা এক কথায় অনবদ্য। অর্থাৎ কবি যাচ্ছেন তার আগে, অর্থাৎ পৌঁছে গেছেন। একটা দেখো, উনি এখানে কিন্তু প্রথমে যে যাত্রাটা শুরু করেছেন,
গ্রামের পথে, সেখান থেকেই বর্ণনা করছেন। অর্থাৎ এটা যদি মহুয়ার দেশ হয়, তিনি কিন্তু যাচ্ছেন সেখান থেকেই মহুয়ার দেশের বর্ণনা শুরু করেছেন। এটা নয় যে মহুয়ার দেশের মধ্যে পৌঁছে গিয়ে সেখানকার বর্ণনা করেছেন। তো যাওয়ার প্রাককালে তিনি কবির কলম যে চিত্র তুলেছে, মানে কলম চিত্র মানে কবি কিন্তু কলমের আকারে, অর্থাৎ পেনের লেখার আকারে কিন্তু একটা ছবিকে ফুটিয়ে তুলেছেন, যেটা আমাদের দৃশ্যপটে একটা একটা সিনারিও হয়ে দাঁড়িয়েছে। সিনারি সরু গ্রাম্য পথ, যার দুপাশে রয়েছে সারি সারি দেবদারু গাছ। অর্থাৎ গ্রামের পথ ধরে এগোচ্ছেন যখন, তার দেখছেন দুপাশে দেবদারুর গাছ আছে। কবির ভাষায় দেখবে, তোমরা পড়েছ যে দেবদারুর দীর্ঘ রহস্য। তো এই রহস্য, অর্থাৎ সেটাকে বলছে গাছের ছায়ায় রহস্যময় হয়ে গেছে সেই পথ। আমরা পূর্বদিনে ছবি এঁকে বুঝেছিলাম, আমি আবার একবার বলছি, আমরা আফ্রিকা কবিতায় যেটা দেখতে পেয়েছি, যে গাছপালা থাকার কারণে নিচেতে আলো পৌঁছতে পারে না, তাকে কৃপণ আলো বলেছেন কবি। তো সেই সিস্টেমটাই কিন্তু এখানেও খাটছে। অর্থাৎ মহুয়ার দেশের পথে যখন এগোচ্ছেন একটা পথ ধরে, পথের দুধারে যে গাছপালাগুলো আছে সেগুলো কি করছে, সেই পথকে ছায়াতে ভরে দিচ্ছে, অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছে। কবির কাছে সেটা রহস্যময় হয়ে দাঁড়িয়েছে। শহুরে জীবনের ক্লান্তিকর অবসন্ন শরীরে মহুয়ার মাদকতাকে স্থান দিতে চেয়েছেন। অর্থাৎ মহুয়ার নেশায় তিনি বোধ হতে চেয়েছেন। কথাটা বারবার বলি আমি, মহুয়া ফুলের গন্ধ কবিকে যথেষ্ট আকৃষ্ট করছে, এবং তিনি আরও চাইছেন কেন, সেখানে গিয়ে যদি কোনো মতে, কোনো একটু সামান্যতম যদি তার মনে হয় না আমার আবার শহরের কথা মনে পড়ছে, তাই সেটা থেকেও নিষ্কৃতি পাওয়ার জন্য কবি কিন্তু মাদকতাতে বুঁদ হতে চেয়েছেন, নেশা করতে চেয়েছেন। এখানে নেশা মানে কিন্তু মদ্যপানের মতো ভয়ঙ্কর নেশাকে কিন্তু উনি বলেননি। ইনি বলছেন যে যে নেশায় বুঁদ হলে মানুষ তার যে স্মৃতিকে ভুলতে সেখানে এসেছে, সেই স্মৃতি যেন তার কাছে না পৌঁছায়, একটা দিন যেন টোটাল পুরো হোল ডে ধরে তিনি কিন্তু কী করতে চেয়েছেন, নিজের আনন্দটাকে উপভোগ করতে চেয়েছেন। সেখানে কোনো পিছু ডাক তিনি শুনতে চান না। তাই কবি মনে মনে করেছেন কি, যে একটা নেশা যেন ধরে যায়, সেই মহুয়ার দেশের নেশা, যে যে নেশার কারণে তিনি শহরের সমস্ত কাজ কর্ম, তার সমস্ত ব্যথা, সমস্ত চিন্তা, তা থেকে তিনি যেন বিরত থাকতে পারেন, ভুলে থাকতে পারেন। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। কবি এটা কি করেছেন, প্রার্থনা করেছেন। কার কাছে? প্রকৃতির কাছে, তার ইষ্টের কাছে বলতে পারো, গ্রাম্য দেবীর কাছে বলতে পারো। তিনি ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, অর্থাৎ তিনি কিন্তু নেশা করতে চাননি, তিনি তার ক্লান্ত পরিচ্ছন্ন জীবনের ওপরে বলছেন যেন একটা মাদকতা জন্মে যায় মহুয়ার, যে নেশা থেকে বিরত থেকে তিনি যেন সেই দিনটিকে উপভোগ করতে পারেন। দুটো পয়েন্ট আমরা আলোচনা করেছি, একটা শহরের প্রতি বিতৃষ্ণা, একটা গ্রামের সৌন্দর্য বর্ণনা, গ্রামের পথ ধরে এগোতে এগোতে। এবারে যেটা পাবো সেটা হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট, গ্রাম্য জীবনের বৈপরীত্য ভাব। কি সেটা? কবি যেখানে নিশি যাপনের লক্ষ্য করেছেন, মাঝে মাঝে দূরের কয়লা খনি একটা বিকট শব্দ আসছে। কি সেটা? আমরা জানি এটা রাঢ়বাংলা, এটা ছোটনাগপুরের মালভূমি এলাকা, এটা আমরা বলতে পারি পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গে। সেখানে মহুয়া গাছ আছে, এবং সেই এলাকাটা কিন্তু কয়লা খনি এলাকা, তাই সেখানে কয়লা খনি অঞ্চল আছে, কয়লা খনির কাজ হচ্ছে, সেখানে বিভিন্ন ঘর ঘর বিভিন্ন শব্দ হচ্ছে, আর সেই শব্দ কবির কানে এসে ভাসছে। রাতের নীরবতাকে ভঙ্গ করছে সেই শব্দ, আর ছেড়ে আসা শহুরে জীবনের কথা মনে করাচ্ছে কবিকে। রাতের নীরবতাকে ভঙ্গ করছে সেই শব্দ, অর্থাৎ যে রাত আমরা জানি নিঃসঙ্গ বা নীরব, যা আমাদের কানে এসে কানে কোনো শব্দকে আসতে দেয় না। অর্থাৎ রাত্রি যাপন, একটা রাত মানে হচ্ছে সেখানে আমি নিজের জন্য কিছু ভাবতে পারছি, চিন্তা ভাবনা করতে পারছি, নিজেকে একটু সময় দিতে পারছি। কবি সেই সুন্দর বোধ, সারাদিনের যে ক্লান্তির পর সেখানে পৌঁছেছেন, একটা রাত সেখানে উপভোগ করছেন, কিন্তু বলছেন না, তাকে যেন সে শহরের চিন্তা ভাবনা, শহরের শব্দ,
শহরের কষ্ট বা যে সময় যে চেঁচামেচি হই হুল্লোড়, এই শব্দ কিন্তু তার এখানেও ফিল করছে। কেন ফিল করছেন তিনি? ওই যে কয়লা খনি থেকে আসা শব্দ, আচমকা আচমকা একটা করে শব্দ হয়ে উঠছে, আর সেটাতে কবি চমকে উঠছেন। সাঁওতাল পরগনার মানুষরা কাজ শেষে বাড়ি ফিরছে বাড়ি, তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ। যে সমস্ত কর্মচারীরা মানে কর্মচারী হিসেবে কাজ করছে, যে সমস্ত শ্রমিকরা, তারা কিন্তু যখন বাড়ি ফিরছে তাদের মুখে ক্লান্তির ছাপ আছে। অর্থাৎ পরিশ্রমটা, কায়িক পরিশ্রমটা এত বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে, তাদের শরীরে কিন্তু ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে আছে। এটা নয় যে কোনো একটা অফিসিয়াল কাজকর্ম করে তাদেরও পরিশ্রম আছে, মানছি, কিন্তু তারা যে কোনো রকম রিল্যাক্স ভাব বা লাক্সারি ভাব তারা কিন্তু উপভোগ করতে পারে না, তাই তাদের শরীরে ক্লান্তির ছাপ আছে। তারা কায়িক পরিশ্রমকে ভুলতে মহুয়ার মাদকতাতে বুঁদ। তাহলে এখানে নিজেদের পরিশ্রমকে ভুলে থাকতে তারা কিন্তু মহুয়ার নেশা করছে। হয়তো তাদের একটা কষ্টকে ভুলে রাখা, কষ্টকে দূর করে রাখার একটা পলিসি বা পদ্ধতি বলতে পারো। কবিতায় এদের বিরুদ্ধাচরণ করেননি। কবি বলছেন কি, এদের ক্ষেত্রে এটা প্রয়োজন, নালে এরা বাঁচবে না, এরা শান্তিতে ঘুমোতে পাবে না, এদের ঘুমেতেও কী হবে, একটা দুঃস্বপ্নকে দেখা দেবে, কি আমাকে আবার কাজে যেতে হবে। সকালে শিশির ভেজা ঘাসে তাদের ধুলো মাখা পায়ের নিশান স্পষ্ট। শিশির ঘাসের উপর পড়েছে, ঘাস, ছোট ছোট লতাগুল্ম সেখানে দেখতে পাওয়া যায় মাঠের ওপর, তার উপর দিয়ে মানুষরা কিন্তু হেঁটে আসছে, আর পায়ের ধুলোগুলো শিশিরের সঙ্গে মিশে কাদার মতো করে স্ট্যাম্প বসে যাচ্ছে, তো সেখানে পায়ের ছাপ স্পষ্ট হয়ে যাচ্ছে। কবি সমর সেন এখানেই একটি ব্যতিক্রম ঘটিয়েছেন। কি সকলে কি করে দেখো, প্রত্যেকের ক্ষেত্রে আমি প্রত্যেক কবির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, একতরফা কবিতাগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খারাপ লাগে। সেখানে প্রত্যেকেই গ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন, কেউ শহরের কথা বলেছেন, কিন্তু কবি গ্রামে এসেছেন, গ্রামের সৌন্দর্য বর্ণনা করতে করতে গ্রামের যে খুঁত, গ্রামে যেখানে তার ত্রুটি লেগেছে সেটাও কিন্তু কবিতায় তুলে ধরেছেন। শহর থেকে গ্রাম আর গ্রামের মফস্বল শহরে পরিণত হওয়ার পূর্ব মুহূর্তে সচেতন বার্তা প্রেরণ করেছেন। তবে গ্রাম্য জীবনযাত্রার মানকে নয়, বরং সেখানকার কলকারখানার কাজ করা সকল সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রমের কথা বলেছেন। কবি তার কবিতায় যাদের পরিশ্রমের কথা বলেছেন, তারা সেখানে কাজ করে, তারা সেখানে পরিশ্রম করছে, আর সেই সমস্ত মানুষদের কথাই কিন্তু কবি তার কবিতায় লিখেছেন, অর্থাৎ গ্রাম বর্ণনা করেছেন। গ্রামের মানুষকে তো তিনি ছেড়ে দিতে পারেন না, কেননা আমরা যদি কোনো প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করি, তার সঙ্গে তার সামাজিক পরিবেশটাও দেখতে হবে। সামাজিক পরিবেশ মানে সেখানে মানুষের বসবাস, সেখানে মানুষ আছে, সেটা দেখতে হবে। আর সেটা দেখতে গিয়ে কবি কী করছেন, সেখানকার মানুষগুলোর কায়িক পরিশ্রমের কথাটা কিন্তু ভুলে যাননি একবারের জন্য বলতে। এটাই কবির কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য। আশা করি তোমাদের এই আলোচনাটা অন্তত বোঝাতে পেরেছি। আমরা আজকের লাস্ট যেটাই যাব সেটা হচ্ছে নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে কবিতার নামকরণের সার্থকতা বিচার আমরা কী করে করবো, আমরা একটু দেখে নিই, পড়ে ফেলি। প্রথম হচ্ছে নামকরণ কি। একদা বিশিষ্ট ইংরেজি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, হোয়াটস ইন এ নেম, অর্থাৎ একটা নাম যারই থাকুক সেটাতে কী বা এসে যায়, তো সেটা লেখা আছে নামে কী বা এসে যায়। তবে বাস্তব জীবনে যে কোনো নামকরণ হতেই পারে, কিন্তু সাহিত্যের নামকরণের ক্ষেত্রে বিষয় সাপেক্ষ হতে হবে। কী সেটা, অর্থাৎ যে কোনো কবিতা, যে কোনো গল্প, যে কোনো উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রত্যেকেরই নামকরণ থাকে, একটা টাইটেল দেওয়া থাকে। এখন এই টাইটেলটা যদি অন্যরকম কিছু ব্যাপার হয়ে যায়, অর্থাৎ একটা গল্পের টপিক ধরো কোনো একটি মানুষ, তার পরিবারে কিছু লোককে নিয়ে লেখা আছে, আমি গল্পের নামকরণটা কোনো মতেই কিছু ইনোসেন্ট প্রাণী দিয়ে দিতে পারি না, আমার মন চেয়েছে বলেই নামকরণ করতে পারি না। নামকরণে কিন্তু একটা তাৎপর্য আছে, নামকরণ কিন্তু বিষয়ের উপরে নির্ভর করে, কোন বিষয় নিয়ে লেখা হয়েছে, বা কোনো কয়েকটা ব্যক্তি, তাদের ইম্পর্টেন্স থাকলে সেই ব্যক্তিদের নামকরণ দিয়ে কিন্তু আমরা লিখতে পারি। যেমন আমরা বলে থাকি আথার্স্টিক ক্রো, অর্থাৎ একটি তৃষ্ণার্ত কাক, এটা দিয়ে নামকরণ করা যায়, যেখানে কাক একটা কলসির ভেতরে পাথর ফেলে ফেলে পেবেল ফেলে ফেলে জলগুলোকে তুলছে, মনে আছে? তো সেই গল্পগুলো কিন্তু এরকম নামকরণ করা যেতে পারে। তাহলে যেরকম নামই হোক,
কিংবা একটা গল্প আমরা পড়েছিলাম হিডেন ট্রেজার, গুপ্তধন। তো এখানে দেখো বিষয় ভিত্তিক হয়ে গেল, এখানে নামকরণটা হয়নি। যে এক বাবা তার ছেলেপিলেদের বলছে যে তোরা বাগানটাকে খোঁড়, একটা সেখানে গুপ্তধন আছে, তোরা সেটা খুঁজে পেলে তোদের লাভ হবে। তো গোটা বাগানটা খুঁড়ে ফেলে, তারপরে গাছপালা লাগায়, এই যে গল্প ছিল। তার মানে এখানে বিষয়ভিত্তিক। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের নামকরণ যখন আমরা করব তখন খেয়াল রাখতে হবে যে সাহিত্যের নামকরণের ক্ষেত্রে তা কিন্তু বিষয় সাপেক্ষ হতে হবে, যা খুশি নামকরণ করা যাবে না। কেননা একটা বাড়িতে একটা সন্তান হয়েছে কারো, বা একটা ছোটো ভাই বা বোন তো হয়েছে তোমাদের, সেক্ষেত্রে দেখবে নামকরণ করার সময় তুমি একটা নাম দিলে, অন্য একজন নাম দিল, এখানে কিন্তু নিজের মতো হয়, কিন্তু সাহিত্যে কিন্তু এভাবে নামকরণ করা যায় না। ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা যদি এটা লিখে দিই তাহলে লেখার গুরুত্বটা বেড়ে যাবে। এবার দেখো বিষয়ভিত্তিক আলোচনা নামকরণের মধ্যে, সেখানে একটু বিষয়ভিত্তিক আলোচনা থাকতে হবে। আমাদের কবিতার নামকরণ করা হয়েছে বিষয়ভিত্তিক ঘটনা অবলম্বনে। মহুয়ার দেশ পল্লী প্রকৃতি আর তার বর্ণনায় কবির বৈপরীত্য ভাবরস কবিতায় প্রাণের সঞ্চার করেছে। বৈপরীত্য ভাবরস মানে বিপরীত ভাবরস। কীরকম? আমি বলেছিলাম তিনি শহর থেকে গ্রামে যাচ্ছেন, মানে গ্রাম 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 গ্রাম, এই মাথায় তার চিন্তা কিন্তু নেই। গ্রামের সৌন্দর্য সুনাম করে যাব এটাও নয়। কবি সেখানে কি খুঁজে পেয়েছেন? কবি খুঁজে পেয়েছেন যে একটা বিপরীত ভাব। গ্রাম ভালো আছে, গ্রামের সৌন্দর্যের কথা তিনি অস্বীকার করছেন না, কিন্তু গ্রামের মানুষগুলো বর্তমানে কেমন আছে খোঁজ নিচ্ছ? এই খোঁজটা কিন্তু কবি নিয়েছেন। কবি শহুরে ক্ষতিকর পরিস্থিতির শিকার। কি সেটা? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ক্লান্তিকর জীবনে অস্বাস্থ্যকর পরিবেশ কবির মনকে গ্রাম্য জীবনের প্রেমরসে নিমজ্জিত করেছে। আমরা একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কবি রোমান্টিক কবিদের মতো কিন্তু নন, কিন্তু তিনি তার রোমান্টিকতাকে সুপ্ত ভাবনায় আচ্ছাদিত করে রাখলেও সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে এই কবিতায়। কেন পেয়েছে? তার একটা কারণ আছে। শহরে পরিবেশের প্রতি তার একটা বিতৃষ্ণা এসছে বলেই কিন্তু তিনি গ্রাম্য সৌন্দর্যকে তিনি বর্ণনা করতে বাধ্য হয়েছেন বা সেখানে যেতে চেয়েছেন। এরই মধ্যে অনেক দূরে আছে মেঘমদি মহুয়ার দেশ। কবির প্রাণভোমরা মধু সঞ্চয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রাণভোমরাকে, অর্থাৎ প্রাণ, কবি প্রাণ, সেখানে রোমান্টিকতা থাকবেই, নাহলে তিনি কবিতা লিখতে পাবেন না। তিনি যতই নিজেকে কঠোর দেখান, যতই নিজেকে প্রতিবাদী বা সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে লেখা কবিতা মনে করেন, যেখানে কষ্ট বেদনাগুলোকে তিনি তুলে করতে চেয়েছেন, কিন্তু তার কাব্যরস সৃষ্টি করতে গেলে তার মধ্যে প্রেম ভাবনা থাকবে। আর সেই ভাবনা, অর্থাৎ যেমন একটা মৌচাকে যেমন মৌমাছিদেররা এসে ভিড় করবে, তেমনি গ্রামের সৌন্দর্যকে দেখে কিন্তু কবির মন কিন্তু সেখানে পৌঁছে গেছে তা উপভোগ করতে। সেই জন্য এই লাইনটা কিন্তু লেখা হয়েছে। দেবদারুর ছায়া ঘেরা পথ দিয়ে পৌঁছে যান সেখানে। তাহলে এখানে নামকরণের সার্থকতা আমরা বেশি জটিলভাবে লিখছি না, একটা পথ ধরে তিনি পৌঁছে গেছেন, দেবদারু গাছে ঘেরা আছে। রাত্রি এখানে নির্জনতাকে প্রস্ফুটিত করে, তবে নিভৃতে নিরালায় রাত্রি যাপন কবির ভাগ্যে ছিল না। অর্থাৎ একা একই যে সেখানে উপভোগ করবো রাতকে, এটা কিন্তু কবির ভাগ্যে কিন্তু গ্রাম্যদেবী লেখেননি। হঠাৎ শুনতে পান দূরে কয়লা খনির বিকট শব্দ। আর হঠাৎ শুনতে পাওয়া মানুষ মানেই খারাপ। আমি আগে বলেছি, তোমরা যখন আগের ক্লাসটা যদি করে থাকো দেখতে পাবে, তাও কয়েকবার, শুধু একবার দুবার নয়। ভোরের শিশির সকালকে মনোমুগ্ধকর করে তুলতে পারলো না বা করতে পারলো না। সেখানে কি, এখানে একটি মিসিং গেছে, লিখে নিতে পারো তোমরা, তুলতে পারলো না। তাহলে কি, ভোরের শিশির সকালকে শীতল করে তোলে। আমরা যারা রাত্রিতে দেখেছি গরম আছে, তারা আস্তে আস্তে ভোরের দিকে দেখেছি পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। তো সেই ব্যাপারটা, অর্থাৎ শিশির সেখানে কিন্তু মনোমুগ্ধকর হচ্ছে না। কেন? শিশির পড়েছে কিন্তু তারপরেই একটা লাইন কবি লিখেছেন, কবি দেখলেন অবসন্ন মানুষের ধুলোমাখা পায়ের ছাপ। সেখানে খেটে খাওয়া মানুষগুলো নিজেদের পায়ের ছাপ তার উপরে স্পষ্ট হয়ে আছে, কবি সেটা দেখলেন। কি লিখছেন? ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। মহুয়া ঝরুক, মহুয়ার গন্ধ আমাদের গায়ে আমরা যেন মাখতে পারি, সে গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়ুক। কবির এমন প্রার্থনা তার ব্যক্তিগত জীবনে ক্ষণিক আনন্দ প্রদান করলেও
সেখানকার দিন খাওয়া শ্রমজীবী ক্লান্তিকর জীবন কবির কাছে কাঙ্ক্ষিত ছিল না। কবি কিন্তু এটা ভাবেননি যে এই সব মানুষগুলো এত পরিশ্রম করবে, যে নিজেদের পরিশ্রম করতে করতে গ্রামে আছে, অথচ গ্রামের রস আস্বাদন করারই টাইম পাবে না। কবি এটা কিন্তু কাঙ্ক্ষিত কবির কাছে নয়, কবি এটা কিন্তু আশা করেননি। মূল্যায়ন লাস্টে, শহর থেকে গ্রাম জীবনধারা তুলনা করতে দেখেছি কবি সমর সেনকে। কবির কাব্য রচনার প্রাথমিক উপাদান কি কি? কল্পনা, রোমান্টিকতা। কবিকে পাঠকদের কাছে আকর্ষণীয় করেছে। মহুয়ার দেশ শুধু প্রশংসা কুড়িয়েছে তা নয়, সেখানে বসবাসকারী মানুষের কায়িক কষ্টকে বর্ণনা করা হয়েছে, যা কবিকে তার শহুরে জীবনের কথা মনে করাচ্ছে। অর্থাৎ মানুষের কায়িক কষ্টকেও বর্ণনা করা হয়েছে, যা কবিকে তার শহুরে জীবনের কথা মনে করাচ্ছে। আদ্যপান্ত পংক্তি রচনায় এটা স্পষ্ট যে মহুয়ার দেশ নামকরণ যথার্থ এবং সর্বান্তকরণে সার্থক। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা প্রত্যেকটি পংক্তি বা লাইনকে পড়ি, তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো তার বিষয়বস্তু নিরিখে কবিতার যে নামকরণ সেটা কি মহুয়ার দেশ, আর সেটা কিন্তু সার্থক হয়েছে। এখন পড়ানোটা কত সার্থক হয়েছে তোমরা সেটা কমেন্টে জানাবে। তো টোটাল আমরা দুটো প্রশ্ন আজকে আলোচনা করেছি, দুটোই গুরুত্বপূর্ণ একটি যে কোনো কবিতার ক্ষেত্রে। একটি সারসংক্ষেপমূলক, আর একটি হচ্ছে তার নামকরণের সার্থকতা। থ্যাংক ইউ।